হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে আসা 10ই জানুয়ারি 2021 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো এই অঙ্কগুলো তোমাদের আপকামিং রেলের এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো। বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির সঠিক মানের ঊর্ধ্বক্রম কোনটি? আচ্ছা, মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড়তে সাজানো। আর যদি বলতো অধক্রম, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম মানে এটা, মানের ঊর্ধ্বক্রম বললে এটা। যদি বলতো অধক্রম, কি অধক্রম মানে বড় থেকে ছোট, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এখানে দেখো কতগুলো ভগ্নাংশ দিয়েছে, অনেকগুলো 5-6টা ভগ্নাংশ দিয়েছে, এদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানে যে সব থেকে ছোট থাকে আগে, তারপরে তার বড় এইভাবে সাজাবো। তো আমি যদি একটু অপশন গুলো খেয়াল করি, এখানে দেখো দেখো রয়েছে 2-এর 5, 3-এর 5। আমি যদি এগুলো একটু খেয়াল করি, দেখো 2-এর 5 আর 3-এর 5 এই দুটোর মধ্যে কে ছোট? দেখো নিশ্চয়ই 2-এর 5 ছোট, তারপরে 3-এর 5 হবে, মানে 2-এর 5 ছোট, তারপরে 3-এর 5 বড় 2-এর 5 এর থেকে। তো এবারে আমি যদি অপশন গুলো থেকে, তাহলে অপশনে নিশ্চয়ই 2-এর 5 আগে থাকবে, তারপরে 3-এর 5 থাকবে। তো 1 নম্বর অপশনে দেখো 2-এর 5 আগে আছে, তারপরে 3-এর 5। 2 নম্বর অপশনেও দেখো 2-এর 5 আগে আছে, তারপরে 3-এর 5। 3 নম্বর অপশনে দেখো 3-এর 5 আগে, তারপরে 2-এর 5। তো এটা তো ছোট থেকে বড় সাজানো হচ্ছে না, তার মানে এটা হবে না। 4 নম্বর অপশনটাও দেখো আগে 3-এর 5 দিয়েছে, তারপরে 2-এর 5। 3-এর 5 তো বড় 2-এর 5 এর থেকে, তার মানে এই অপশনটাও হবে না। এবার আমি দেখি, এবার দেখো আর কে কে রয়েছে। দেখো 1-এর 3 আর 1-এর 4, প্রথম অপশনে দেখো আগে 1-এর 3 রয়েছে, তারপরে 1-এর 4, আর দ্বিতীয় অপশনে দেখো আগে 1-এর 4 আর তারপরে 1-এর 3 রয়েছে। তো এই 1-এর 4 আর 1-এর 3 এর মধ্যে নিশ্চয়ই 1-এর 4টা ছোট হয়, নিচে যার বড় থাকে তার মানে সে ছোট। তাহলে 1-এর 4টা দেখো ছোট, আর 1-এর 3টা 1-এর 4 এর থেকে বড়, তার মানে আগে 1-এর 4 বসবে, তারপরে 1-এর 3 বসবে। কিন্তু প্রথম অপশনে দেখো তা নেই, তাহলে প্রথম অপশনটা হবে না। তাহলে বাকি থাকলো কোনটা? বি অপশন। তাহলে বি অপশনটাও হবে। এছাড়া এইভাবে বুঝতে অসুবিধা হলে তোমরা ভেঙে নিতে পারো। 2-এর 5 মানে কি, এটাকে ভাঙলে হয় 0.4। 1-এর 3 মানে কি, 1-এর 3 কে ভাঙলে হয় 0.33, এরম ভাবে চলবে। 3-এর 5 কে মানে কি, এটাকে ভাঙলে হয় 0.6। 1-এর 4 কে ভাঙলে কত হয়? 0.25। 7-এর 10 কে ভাঙলে কত হয়? 0.7। আর একটা হচ্ছে 5/8, 5/8 কে ভাঙলে কত হয়? 0.6 হবে প্রথমে, তারপরে সামথিং হবে আর কিছু, ও না সরি, 6 এর পরে 1 হবে, এই 2 হবে, 2 এর পরে সামথিং হবে। যাই হোক, তাহলে দেখো, তাহলে আমার সব থেকে ছোট কোনটা আছে? যে 0.25, যে সে মানে 1-এর 4। তাহলে আমার প্রথমে থাকবে 1-এর 4, তারপরে ছোটকে 0.25 এর পরে 0.33 মানে 1-এর 3, তারপরে ছোটকে 0.4 যে মানে 2-এর 5, তারপরে ছোটকে 0.6 যে মানে 3-এর 5, তারপরে ছোটকে, এই সরি তারপরে বড়কে, আমি উল্টো বলছি, হ্যাঁ ছোট না, তারপরে বড়কে 0.6 হলো, তারপরে বড়কে 0.62 মানে 5-এর 8, তারপরে বড়কে 7/10 0.7। তাই এইভাবে, তা আমি এই অপশন গুলো ধরলে দেখো আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই এইভাবে একটু খেয়াল করলে এটা হয়ে যাবে। তারপরেরটা কি বলছে দেখো, নিম্নলিখিত তথ্যগুলির গড় 11 হলে কে এর মান কত? কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে দেখো, 11, 19, 5, 10, কে, 13, 12, এদের গড় বলেছে 11। তা গড় কি করে নির্ণয় করা হয় এই সংখ্যাগুলোর? এদের সবার সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে সেইটা, এটা ইজিক্যালটি হচ্ছে এদের গড়। তাহলে এদের গড় কত হবে? এদের সবার সমষ্টি মানে 11 যোগ 19 যোগ 5 যোগ 10 যোগ কে যোগ 13 যোগ 12 যোগ 8 যোগ 15 যোগ 14 ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে। কতগুলো সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10 দিয়ে ভাগ করবো, এটাই হচ্ছে এদের গড়। সেটা সমান সমান কত বলেছে? 11 বলেছে। তার মানে এটা ইজিক্যাল টু আমি কি লিখবো? এটা ইজিক্যাল টু লিখবো হচ্ছে 11। তাহলে ইজিক্যাল টু 11। এবার এদের যদি যোগ করি, 11 আর 19 যোগ করলে হয় 30, 30-এর 5-এ 35, 35 আর 10-এ 45, 45 আর 13 যোগ করলে হয় 58, 58 আর 12 হয় 70, 70 আর 8-এ 78, 78 আর 15 হয় 93, 93 আর 14 107। আর কে পড়ে আছে, তাহলে 107 যোগ কে সমান সমান 10 আর 11 যদি গুণ করে দিই তাহলে হয় 110। তাহলে কে এর মান কত হবে? 110 মাইনাস 107 মানে 3। তাহলে কে এর মান কত হবে? 3, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, 4টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 160, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক বিজোড় সংখ্যা মানে পরপর 4টি বিজোড় সংখ্যা। তাহলে প্রথম বিজোড় সংখ্যা কোনটা? প্রথমটা যদি 3 হয়, তারপরের সংখ্যাটা কত হবে? 5, তারপরের বিজোড় সংখ্যাটা কত হবে? 7। মানে দেখো প্রত্যেকটা বিজোড় সংখ্যার মধ্যে তফাৎ 2। আবার যদি বলতো জোড় সংখ্যা, তাহলে প্রত্যেকটা জোড় সংখ্যার মধ্যেও তফাৎ হতো আমার 2 2 করে বাড়তো অথবা কমতো। তা আমি ধরছি সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে x।
তাহলে তারপরের সংখ্যাটা কত হবে, এর থেকে 2 বেশি মানে x + 2। তারপরের বিজোড় সংখ্যাটা কত হবে, এর থেকে আরো 2 বেশি মানে x + 2 এর সাথে আরো 2 যোগ করলে কত হয়, x + 4। তারপরের সংখ্যাটা কত হবে, এর থেকে আরো 2 বেশি মানে x + 4 এর সাথে আরো 2 যোগ করলে x + 6। তাহলে চারটে ক্রমিক বিজোড় সংখ্যা কি কি পেলাম, x, x + 2, x + 4 আর x + 6। এদের সমষ্টি বলেছে 160, মানে এগুলো যোগফল সমান সমানই বলেছে 160। তাহলে এগুলো যোগ করলে কত হয় দেখো, 4x মানে 4x প্লাস 2 আর 4 এ 6, 6 আর 6 এ 12, এটা সমান সমানই হচ্ছে 160। তাহলে 4x সমান সমান কত হবে, 160 মাইনাস 12, 12 কে ডান পাশে পাঠালে কত হয় 148। আচ্ছা 4 আর 148 কে যদি কাটি কত হয়, প্রথমে 3 বার যায়, 2 8 মানে 7, তার মানে x এর মান কত বের হলো 37। আমাকে কার মান বের করতে বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা। তো সব থেকে ক্ষুদ্রতম কত ছিল, x ছিল, তাহলে x এর মানই আমাকে বের করতে বলেছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, 37 হবে। তারপরেরটা কি বলছে দেখো, মহেন্দ্র ও জাহিদের বয়সের অনুপাত 6:7, মানে এটা বর্তমান বয়সের, কিছু বলে দেয়নি মানে বর্তমান বয়স ধরতে হবে। তারপরে কি বলছে, 15 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 9:11, তাহলে মহেন্দ্রর বর্তমান বয়স কত। আমি ধরছি মহেন্দ্র তাদের অনুপাত বলেছে 6:7, তা আমি ধরছি মহেন্দ্রর বর্তমান বয়স হচ্ছে 6x বছর, এটা হচ্ছে মহেন্দ্রর, আর জাহিদের বর্তমান বয়স হচ্ছে 7x বছর, যেহেতু 6:7 বলেছে তাই 6x আর 7x ধরলাম। 15 বছর আগে, তা 15 বছর আগে নিশ্চয়ই তাদের বয়স 15 বছর কম ছিল, তাহলে 15 বছর আগে 15 বছর আগে তাহলে মহেন্দ্রর বয়স কত ছিল, এখন যদি 6x হয়, 15 বছর আগে 15 বছর কম ছিল মানে কত ছিল, 6x - 15। আর জাহিদের কত ছিল, জাহিদের বর্তমান বয়স হচ্ছে 7x, 15 বছর আগে কত ছিল, 7x - 15। যদি বলতো 15 বছর পরে, তাহলে কি করতাম, প্লাস করে দিতাম, মানে 6x + 15 আর 7x + 15 করতাম। তা এদের বয়সের অনুপাত ছিল 9:11, মানে কি, মানে 6x - 15 বাই যদি 7x - 15 করি সমান সমান হচ্ছে 9/11। কোনাকুনি গুণ করি, তাহলে 6x - 15 এর সাথে যদি 11 গুণ করি কত হয়, 66x - 15 গুণ 11 করলে হয় 165 সমান সমান 7x এ 9 গুণ করলে 63x - 9 গুণ 15 করলে হয় 135। এবার x গুলোকে বাঁ পাশে আনি, সংখ্যাগুলোকে ডান পাশে আনি, তাহলে কি হয় 66x - 63x সমান সমান 165 মাইনাস ছিল, ডান পাশে গেলে 165টা প্লাস হবে, মাইনাস 135। মানে দেখো 66 থেকে 63 বাদ দিলে হয় 3x সমান সমান হচ্ছে 30। তাহলে 3 আর 30 কাটাকুটি করলে হয় 10, মানে x এর মান বেরোলো আমার 10। আমাকে কি বার করতে বলেছে, মহেন্দ্রর বর্তমান বয়স কত। তো মহেন্দ্রর বর্তমান বয়স কত ছিল, 6x, মানে কত, 6 ইন্টু x এর জায়গায় আমি 10 বসিয়ে দেবো, তার মানে মহেন্দ্রর বর্তমান বয়স কত, 60 বছর, অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, সুশীল একা একটি কাজ 15 ঘন্টায় করতে পারে, বিশান সেই কাজটি 18 ঘন্টায় করতে পারে, তারা একসাথে কাজ করলে কাজটি কত ঘন্টায় শেষ হবে। তাই এটা দেখো অনেক রকম করে করা যায়, তা আমি একটা পদ্ধতিতে করছি। তাই সুশীল 15 ঘন্টায় একটা কাজ করতে, মানে 15 ঘন্টায় কাজটার এক অংশ করে, তাহলে 1 ঘন্টায় কাজটার কত অংশ করবে, 1/15 অংশ করবে, এটাকে সুশীল। আচ্ছা, আর একজনকে বিশান, বিশান তাহলে 18 ঘন্টায় কাজটা করতে পারে, মানে 18 ঘন্টায় কাজটার এক অংশ করে, তাহলে বিশান 1 ঘন্টায় কাজটার কত অংশ করবে, 1/18 অংশ করবে। তাহলে সুশীল আর বিশান মিলে, দুজন মিলে 1 ঘন্টায় কত অংশ করবে কাজটা, সুশীল করছে 1/15, বিশান করছে 1/18, মানে 1/15 যোগ 1/18। লসাগু করলে কত হয়, 15 আর 18 লসাগু করলে হয় 90, তাহলে 15 কে 6 দিয়ে গুণ করলে 90 যোগ 18 কে 5 দিয়ে গুণ করলে 90, তাহলে 11/90। এত অংশ করে হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যেই অংশটা করে, তাহলে টোটাল কাজটা করে মানে এক অংশ, তাহলে আমি লিখতে পারি কি 11/90 অংশ করে হচ্ছে 1 ঘন্টায়। একদম ভেঙে ভেঙে বলছি আমি, তাহলে এক অংশ করবে কত ঘন্টায়, 90/11 ঘন্টায়। 90/11 কে ভাঙলে দেখো হয় 8 × 2 = 11, এত ঘন্টায়, তার মানে অপশন সি হবে। আচ্ছা, দুজনে এরকম কাজ দিয়ে দিলে আমরা একটা শর্টকাটে করতে পারি, সেটা কি, দুজনে যদি বলে দেয় এ 15 ঘন্টায় করছে, এ 18 ঘন্টায় করছে, তাহলে সমগ্র কাজটা শেষ হতে কত টাইম লাগবে। তাহলে এদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, যত ঘন্টা লাগছে তাদের গুণফল 15 × 18 ডিভাইডেড বাই 15 যোগ 18, এটা করলেও দেখো বেরিয়ে যায়। এই যে আমি যে লসাগু করছি না, লসাগু করাটাও দেখো অনেকটা এইটার মতোই হচ্ছে। তাহলে কত হচ্ছে, আমি তাও ভেঙে দিই, 15 × 18/33, 3 দিয়ে কাটলে হয় 5, আর এখানে হয় 11, মানে 90/11। দেখো এই সেম জিনিস বেরোলো, 8 × 2 = 11, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি এ বি ও সি ত্রিভুজ এবিসি এর 3টি অন্তঃস্থ কোণ, আচ্ছা ত্রিভুজ একটা ত্রিভুজ আঁকি, এটা ধরো ত্রিভুজ এবিসি, এর অন্তঃস্থ কোণ মানে ভিতরের কোণগুলো, মানে এ কোণ, বি কোণ আর সি কোণ। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 180 ডিগ্রি। আমাকে দেখো বলেছে cos স্কয়ার বি প্লাস সি বাই 2, তাহলে
এই বি প্লাস সির মান যদি আমি বের করি সেটা সমান আমি কি লিখতে পারি, এটাকে যদি ডান পাশে পাঠাই তাহলে আমি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা বি প্লাস সি বাই যদি 2 দিয়েছে তাহলে আমি এর তলে যদি 2 করি, মানে দুদিকেই যদি তলায় আমি 2 করে দিই তাহলে কত হয়, বি প্লাস সি বাই 2 মানে কি লিখতে পারি 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 ভেঙে দিলাম। তাহলে বি প্লাস সি বাই 2 মানে আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। আর একটা কি ছিল দেখো, এ প্লাস বি বাই 2। একই রকম করে আমার এ প্লাস বি এর মান কত হতো, 180 ডিগ্রি মাইনাস সি হতো। তাহলে এটা বাই 2 করলে কত হতো, এটা বাই 2 দুপাশেই তলায় 2 দিয়ে ভাগ করে দিলাম, সমান সমান কত হতো 180 বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। তা এই দুটো জিনিস আমি পেলাম। এবার এই দুটো জিনিস আমি এই অঙ্কটাকে কাজে লাগাবো। অঙ্কটা কি ছিল, cos স্কয়ার বি প্লাস সি বাই 2, বি প্লাস সি বাই 2 এর জায়গায় আমি কি লিখবো 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 লিখি, 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 প্লাস কি ছিল cos স্কয়ার এ বাই 2 যা ছিল তাই লিখে দিলাম, ডিভাইডেড বাই sec স্কয়ার সি বাই 2 লিখলাম, sec স্কয়ার সি বাই 2 মাইনাস cot স্কয়ার এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2 এর জায়গায় আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস সি বাই 2, 90 ডিগ্রি মাইনাস সি বাই 2 আমি লিখলাম। আচ্ছা আমরা একটা জানি এই পূরক কোণের কোণানুপাত সমূহ বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে আমরা কি জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, আর কি আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা, আর কি কি আর sec আর cosec এর মধ্যে মানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cosec থিটা, আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা। তা এইগুলো আমাদের জানতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো cos 90 ডিগ্রি মাইনাস a বাই 2 কে যদি আমি থিটা ধরি তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমি কি লিখতে পারি sin স্কয়ার থিটা, মানে sin স্কয়ার a বাই 2 তারপরে কি ছিল প্লাস cos স্কয়ার a বাই 2 ডিভাইডেড বাই sec স্কয়ার c বাই 2 মাইনাস cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা রয়েছে তার মানে আমি কি লিখতে পারি tan স্কয়ার থিটা মানে tan স্কয়ার c বাই 2। তাহলে দেখো sin স্কয়ার a বাই 2 প্লাস cos স্কয়ার a বাই 2 মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ওই আকারে রয়েছে, তার মান কত 1 ডিভাইডেড বাই sec স্কয়ার c বাই 2 মাইনাস tan স্কয়ার c বাই 2, এটা কি আকারে রয়েছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এর মানও হচ্ছে 1। তাহলে 1 বাই 1 মানে কত ইকুয়াল টু 1, তার মানে অপশন ডি হবে। তো এটা খুবই ভালো অঙ্ক দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদের পরীক্ষার জন্য। তারপরেরটা কি বলছে দেখো, যদি sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে sin কিউব থিটা প্লাস cos কিউব থিটার মান কত। আচ্ছা দেখো, তো যদি sin থিটা মাইনাস cos থিটা 0 বলেছে তাহলে আমি কি লিখতে পারি sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। তো আমি যদি cos থিটাটাকে ডান পাশে পাঠাই কি হয়, sin থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে cos থিটা। আমি যদি cos থিটাকে বাঁ পাশের তলায় আনি তাহলে কি লিখতে পারি sin থিটা বাই cos থিটা সমান সমান হয়ে যাবে, তাহলে 1 থাকবে ডান পাশের তলায় আনলে, তাহলে sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, tan থিটা সমান সমান আমি পাচ্ছি 1। এবার tan কত ডিগ্রির মান 1, tan দেখো 45 ডিগ্রির মান 1, তাহলে tan থিটা সমান সমান আমি কি লিখতে পারি 1 এর জায়গায় tan 45 ডিগ্রি, দুদিক থেকে tan tan যদি উঠে যায় তাহলে কি হবে থিটা সমান সমান হবে 45 ডিগ্রি, মানে থিটার মান পেলাম 45 ডিগ্রি। তাহলে এইখানে আমি যদি থিটার মানটা বসাই কি হবে, তাহলে তাহলে হবে sin কিউব 45 ডিগ্রি থিটার জায়গায় প্লাস cos কিউব থিটার জায়গায় 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 2, তাহলে তার কিউব বলেছিল মানে 1 বাই রুট 2 তার হোল কিউব প্লাস cos 45 ডিগ্রির মানও 1 বাই রুট 2 তার হোল কিউব। তো 1 বাই রুট 2 হোল কিউব করলে কি হয় 1 বাই 2 রুট 2 প্লাস 1 বাই 2 রুট 2, এই দুটো যোগ করলে কি হয়, যদি আমি লসাগু করি তাহলে উপরে হয় দেখো 1 প্লাস 1 হবে মানে 2, 2 2 কেটে যাবে তাহলে উপরে 1 থাকবে, হবে কত 1 বাই রুট 2। দেখো 1 বাই রুট 2 অপশনে রয়েছে, তাহলে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি এর তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি 4 সেমি ও 9 সেমি। এই ত্রিভুজ, আচ্ছা আমি আগে একটা ত্রিভুজ আঁকি, নাম দিয়ে হচ্ছে ত্রিভুজ এবিসি, নাম দিলাম। এর একটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এটার দৈর্ঘ্য দিলাম 6 সেমি, এটার দৈর্ঘ্য দিলাম 4 সেমি, এটার দৈর্ঘ্য দিলাম 9 সেমি। তারপরে কি বলছে দেখো, এই ত্রিভুজের অনুরূপ আরেকটি ত্রিভুজ ত্রিভুজ ডিইএফ এর একটি বাহুর দৈর্ঘ্য 36 সেমি। অনুরূপ একটি ত্রিভুজ, অনুরূপ ত্রিভুজ মানে কি, ধর আর একটা ত্রিভুজ আঁকলাম আমি ডিইএফ। অনুরূপ ত্রিভুজ মানে কি হয়, অনুরূপ ত্রিভুজ যদি বলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর অনুরূপ ত্রিভুজ বা খালি অনুরূপ ত্রিভুজ যদি বলে দেয় তাহলে কি সমান হবে, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। মানে দেখো এবি বাহুটার অনুরূপ বাহু কোনটা, এখানে ছবি অনুযায়ী ডিই, বিসি বাহুটার অনুরূপ বাহু কোনটা ছবি অনুযায়ী ইএফ, আর এসি বাহুটার অনুরূপ বাহু কোনটা ছবি অনুযায়ী ডিএফ। তাহলে আমি কি লিখবো, এবিসি ত্রিভুজের এবি বাহু বাই ডিএফ ত্রিভুজের কোন বাহুটা হবে তাহলে ডিই,
এটার অনুপাত সমান সমান হবে এবিসি ত্রিভুজের যদি আমি বিসি বাহুটাকে নিই বিসি বাই তাহলে কি হবে এই ত্রিভুজটার ইএফ হবে ইজিক্যাল টু এবিসি ত্রিভুজের এবার এসি বাহু নিলে ডিএফ ত্রিভুজের কোন বাহুটা হবে ডিএফ হবে এই বাহুগুলোর অনুপাত সমান হবে এটাই হচ্ছে অনুরূপ ত্রিভুজের শর্ত তাহলে এবার আরেকটা কি বলেছে ডিইএফ এর একটি বাহুর দৈর্ঘ্য 36 সেমি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 36 সেমি কোনটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি তারপরে কি বলেছে দেখো ডিএফ এর সম্ভাব্য সর্বোচ্চ পরিসীমা কত হবে দেখো এখানে বের করতে বলেছে আমাকে সম্ভাব্য সর্বোচ্চ পরিসীমা তাহলে সম্ভাব্য সর্বোচ্চ পরিসীমাটা কখন হবে এই ডিইএফ ত্রিভুজটার পরিসীমা কখন হবে যখন এই 36 বাহুটা আমি কার অনুরূপ বাহু ধরবো যখন সব থেকে ছোট বাহুটার অনুরূপ বাহু আমি যদি 36 ধরি তাহলে দেখো তার মানে বাকি বাহুগুলো আরো বড় হবে তবেই আমি ত্রিভুজের পরিসীমাটা সব থেকে বড় করতে পারবো আমি যদি 9 এর অনুরূপ বাহু এখানে 36 নিতাম তাহলে কিন্তু দেখো 9 এর অনুরূপ যদি 36 নিতাম তাহলে অন্য বাহুগুলো এর থেকে ছোট হয়ে যেত তাহলে আমি সর্বোচ্চ পরিসীমা বের করতাম না বা 6 বাহুটার অনুরূপ বাহু যদি 36 নিতাম তাহলেও কিন্তু দেখো আমি বা এর সর্বোচ্চ পরিসীমা বের করতে পারতাম না যেহেতু আমাকে বলেছে সর্বোচ্চ পরিসীমা মানে এই ছোট বাহুটার অনুরূপ বাহু নেব 36 টাকা তবেই আমি সর্বোচ্চ পরিসীমা বের করতে পারবো নতুবা পারবো না তাহলে 4 বাহুটার অনুরূপ বাহু হচ্ছে 36 তাহলে দেখো 4 কে কত দিয়ে গুণ করলে 36 হয় 9 দিয়ে তার মানে প্রত্যেকটা বাহুরই অনুরূপ বাহু হবে এর 9 দিয়ে গুণ হবে তাহলে এই যে এসি বাহুটার দৈর্ঘ্য ছিল 9 তাহলে ডিএফ বাহুটা হচ্ছে এসি এর অনুরূপ বাহু এর দৈর্ঘ্য কত হবে 9 গুণ 9 মানে 81 এবি বাহুটার দৈর্ঘ্য ছিল 6 তাহলে ডিই বাহুটার দৈর্ঘ্য কত হবে 6 গুণ 9 মানে 54 দেখো অনুপাত দেখো এবি বাই যদি ডিই করি তাহলেও দেখো 1 এর 9 আসছে বিসি বাই যদি ইএফ করি তাও দেখো 1 এর 9 আসছে এসি বাই যদি ডিএফ করি তাও দেখো অনুপাত 9/81 মানে 1 এর 9 আসছে এইভাবে আমি 9 গুণটা বুঝতে পারলাম দেখো 4 কে 9 দিয়ে গুণ করলে 36 হয় ওই জন্য প্রত্যেকটা বাহুকেও 9 দিয়ে গুণ করতে হবে তাহলে ডিএফ ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য কত হলো সর্বোচ্চ পরিসীমা পাওয়ার জন্য একটা হচ্ছে 36 একটা 81 একটা 54 তাহলে সর্বোচ্চ পরিসীমাটা কত হবে পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল মানে 81 যোগ 54 যোগ 36 যোগ করলে কত হবে 6 4 10 এর 11 এর হাতে 1 3 এর 4 আর 5 এর 9 এর 17 মানে সর্বোচ্চ পরিসীমা হচ্ছে 171 সেমি অপশন এ তারপর এটা কি বলছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 5 যদি সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয় সেটিকে 1 বৃদ্ধি করলে সেটি মূল সংখ্যাটির 3 গুণে আচ্ছা এখানে যে অপশন গুলো দিয়েছে দেখো সবারই অঙ্কদ্বয়ের সমষ্টি 5 তাহলে যে কোনো একটা হতে পারে আমি প্রথমে 32 কে ধরি অপশন ধরে এগুলো করতে হবে হ্যাঁ কি বলেছে দেখো সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে তাহলে 32 যদি অঙ্ক সংখ্যাটা হয় তাহলে স্থান পরিবর্তন করলে কি হয়ে যাবে 23 হয়ে যাবে সেটাকে কি বলেছে যে নতুন সংখ্যাটি তৈরি হয় সেটাকে 1 বৃদ্ধি করলে মানে 23 এর থেকে 1 বাড়ালে কত হয় 24 হয় সেটি বলেছে মূল সংখ্যাটির 3 গুণ সেটি মূল সংখ্যা মানে 32 এর 3 গুণ করলে কি 24 হয় হয় না তাহলে এটা হবে না এবার 41 কে ধরি 41 এর সাথেও কি করব প্রথমে 1 যোগ করব তাহলে 41 এর সাথে 1 যোগ করলে কত হয় ও সরি 41 কে প্রথমে উল্টাতে হবে স্থান বিনিময় করতে হবে মানে কত হয় 14 14 এর সাথে এবার 1 বৃদ্ধি করব মানে 14 যোগ 1 করলে কত হয় 15 হয় সেটি কি মূল সংখ্যাটির 3 গুণ হচ্ছে 15 কি 41 এর 3 গুণ করলে 15 হচ্ছে হচ্ছে না তাহলে 41 হবে না তাহলে পড়ে থাকলো 23 23 কে উল্টালে কত হয় 32 32 এর সাথে 1 যোগ করলে হয় কত 33 33 কে 23 এর 3 গুণ করলে হচ্ছে হচ্ছে না তাহলে 23 হবে না তাহলে 14ই হবে তাও দেখে নি 14 কে উল্টালে কত হয় 41 41 এর সাথে 1 যোগ করতে হবে 1 যোগ করলে কত হয় 42 দেখো মূল সংখ্যাটির 3 গুণ করলে মানে 14 3 গুণ করলে 42 হয় তাহলে 14ই অ্যান্সার হবে তারপরে একটা আচ্ছা এদের লসাগু বলেছে তাহলে দেখো লসাগু মানে কি যেই সংখ্যাটা সব থেকে যার পাওয়ারটা এখানে দেখো 2 এর পাওয়ার 4 দিয়েছে এখানে 2 এর পাওয়ার স্কয়ার দিয়েছে তাহলে 2 এর সর্বোচ্চ পাওয়ারটা আমি নেব তাহলে 2 এর কোন পাওয়ারটা আমি এখানে নেব 2 টু দি পাওয়ার 4 টাকে নেব এবার যদি আমি একটু অপশনে খেয়াল করি দেখো একটা ইয়েতেই একটা অপশনেই 2 টু দি পাওয়ার 4 রয়েছে মানে অপশন সিটাই হবে তাও আমি পুরোটা করে দেখাই তাহলে 2 এর সর্বোচ্চ পাওয়ার নিলাম এবার 3 এর সর্বোচ্চ পাওয়ার নেব লসাগুর ক্ষেত্রে আর গসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন পাওয়ারটা নেব তারপরে দেখো 3 সর্বোচ্চ পাওয়ার এখানে 4 আছে এখানে আছে 6 তাহলে সর্বোচ্চ পাওয়ার কোনটা 6 মানে হবে ইনটু 3 টু দি পাওয়ার 6 তারপরে 5 এর সর্বোচ্চ পাওয়ারটা নেব 5 এর পাওয়ার এখানে আছে 3 এখানে আছে 5 টু দি পাওয়ার 5 তাহলে কত হবে 5 টু দি পাওয়ার 5 টাকে নেব আচ্ছা 7 এখানে নেই এখানে আছে তাহলে এক জায়গায় থাকলেও যে কোনো এক জায়গায় থাকলেই ধরতে হবে মানে 7 এর স্কয়ার হবে তাহলে ইনটু 7 স্কয়ার তাহলে আমার লসাগু কত বেরোলো 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 6 ইনটু 5 টু দি পাওয়ার 5 ইনটু 7 স্কয়ার অপশন সি তারপরে আচ্ছা এইগুলোর যোগফল দেখো অপশন গুলো দেখো একটা 2.6 একটা 1.7 একটা 185 একটা 18 যথেষ্ট দূরে দূরে রয়েছে আমি একটু ফলো করি 8.8 তার সাথে পয়েন্ট কিছু যোগ করছে আমি 80 ধরি 8.8 আর এটা যোগ করে ধরো 9 হলো 9 এর সাথে আরো 8.88 মানে 9 ধরতে পারি মানে 18 মানে 18 পয়েন্ট সামথিং বা 19 এর কাছাকাছি হবে তা 18 পয়েন্ট সামথিং আর 19 এর কাছে দেখো একটা অপশনই
তার মানে এইটাই হবে। এবার যদি তোমাদের বুঝতে, এবার অপশন গুলো ধরো গায়ে গায়ে রয়েছে 18 19 এরকম রয়েছে, তখন কি করবে, তখন ভেঙে করতে হবে। তাহলে 8.8 লিখছি, যোগ যোগটুকে কি করে করতে হয়, পয়েন্ট গুলোকে এক লাইনে রাখতে হয়। তারপরে দেখো 8.88, তারপরে দেখো 0.808, এবার সবার মানে এতগুলো শূন্য তোমাদের বোঝার সুবিধার জন্য এমনি করতে পারলে ভালো, এবার করে নিও, দেখবে ওটাই আসবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রতি মাসে সুনীল তার 51,000 টাকা মাসিক বেতনে 2/17 সঞ্চয় করে। তাহলে সে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে? তাহলে দেখো বেতন হচ্ছে 51,000 টাকা, তার 2/17 সঞ্চয় করে। তাহলে কত টাকা সঞ্চয় করে? 51,000 এর 2/17 মানে এটা ইন্টু 2/17, এত টাকা সঞ্চয় করে। কাটাকুটি করলে কত হয়? 3/17 মানে 3,000। তাহলে কত হচ্ছে? 3,000 দিয়ে গুণ করলে 6,000 টাকা। তাহলে কত টাকা সঞ্চয় করে প্রতি মাসে? 6,000 টাকা সঞ্চয় করে। তারপরেরটা কি বলছে দেখো, সুরজ এবং বিমল একটি ব্যবসা শুরু করেছিল, তারা 1 বছর পর 8400 টাকা লাভ করেছে। বছরের শেষে সুরজ যদি 4500 টাকা লভ্যাংশ পায়, মানে দেখো এই 8400 টাকা যে লাভ করেছে তার মধ্যে সুরজ পাচ্ছে হচ্ছে 4500 টাকা। তাহলে অপরজন মানে বিমল কত পাবে? 8400 থেকে যদি ও 4500 পায়, তাহলে বিমল কত পাবে? 8400 মাইনাস 4500, তার মানে কত হয়? এটা হয় 0009, 4 এর কে 5 3, মানে 3900 টাকা। তাহলে আমাকে কি বের করতে বলেছে? তাহলে ওই ব্যবসায় সুরজ ও বিমলের দেওয়া টাকার অনুপাত কত হয়, মানে তারা যে মূলধন দিয়েছিল তার অনুপাত। দেখো এরা যে লভ্যাংশটা পাবে, এদের লভ্যাংশটার যা অনুপাত হবে, এদের টাকা দেওয়ার অনুপাতটাও ঠিক সেম হবে। যে এরা মূলধন যে অনুপাতে দিয়েছে সেই অনুপাতেই লভ্যাংশ পায়, মানে এদের লভ্যাংশের অনুপাতও যেটা হবে, এদের মূলধন দেওয়ার অনুপাতটাও ঠিক সেম হবে। তাহলে এদের লভ্যাংশের অনুপাত কি হবে? সুরজ আর বিমলের বলেছে 4500:39 হবে লভ্যাংশের অনুপাত, মানে এদের মূলধনের অনুপাতও মূলধন দেওয়ার অনুপাতও সেম হবে, মানে 45:39। এটা মানে কত? 3 দিয়ে কাটাকুটি করলে হয় 15:13, মানে অপশন বি হবে। দেখো 13:15 দিয়েছে, তো এটা একটু ভালো করে খেয়াল করে করতে হবে। সুরজ ও বিমলের বলেছে, তাহলে হবে 15:13। তারপরে কি বলছে দেখো, 20টি জামা বিক্রয় করে একজন দোকানদারের 5টি জামার বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তার লাভের হার কত শতাংশ? আচ্ছা আমি এটা ধরো এক্স ধরে করছি, হ্যাঁ আমি ধরছি একটি জামার বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে 20টি জামা বিক্রয় করেছে, তাহলে 20টি জামার বিক্রয় মূল্য কত হবে? 20x টাকা। আর তার লাভ হয়েছে কত? লাভ হয়েছে হচ্ছে 5টা জামার বিক্রয় মূল্যের সমান। আচ্ছা আর 5টা জামার তাহলে বিক্রয় মূল্য কত হবে? 5x টাকা। তাহলে তার লাভ হয়েছে বলেছে 5টা জামার বিক্রয় মূল্যের সমান, মানে লাভ হয়েছে 5x। আচ্ছা বিক্রয় মূল্য হচ্ছে 20x, লাভ হচ্ছে 5x, তাহলে ক্রয় মূল্য কত? 20টি জামার 20টি জামার ক্রয় মূল্য কত হবে? আমি যদি বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিয়ে দিই তবেই ক্রয় মূল্য পেয়ে যাব, মানে 20x মাইনাস 5x, তাহলে কত হয়? 15x। তাহলে লাভের হার কত? যত টাকা লাভ হচ্ছে মানে 5x ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 15x ইন্টু 100%। এই x x কেটে যায়, 5 আর 15 কে কাটলে হয় 3, মানে দেখো 100/3%, মানে কত হয়? 33.33%, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, অমিত বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকা 1 বছরের জন্য ধার করেছে। আচ্ছা সরল সুদের হারে ধার করেছে। অভিষেক একই সময়ের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, সুদের পর্ব যেখানে 6 মাস, একই পরিমাণ টাকা ধার করেছে। যদি অভিষেক অমিতের থেকে 50 টাকা বেশি সুদ দেয়, তাহলে তারা প্রত্যেকে কত টাকা ধার করেছে? তাহলে দেখো আমি ধরছি প্রত্যেকে এক্স টাকা করে ধার করেছে, তাহলে অমিত ধার করেছে কি বার্ষিক সরল সুদের হারে 10% সরল সুদের হারে, তাহলে 1 বছরের সুদ কত হবে? PTR/100, যেখানে P এর মান হচ্ছে x ইন্টু T এর মান কত 1 ইন্টু R এর মান 10/100, এত টাকা তাকে সুদ দিতে হবে, অমিতকে সুদ দিতে হবে এত টাকা, মানে হবে কত? x/10 টাকা। এটা কে দিচ্ছে? অমিত দিচ্ছে, এত টাকা সুদ দিচ্ছে। আরেকজন হচ্ছে অভিষেক, তাহলে অভিষেকের সুদ আসল কত হবে? ও যেহেতু চক্রবৃদ্ধি হারে দিচ্ছে, দেখো ওর সুদের হার 10%, এটা 1 বছরের হিসাবে। ও 6 মাস অন্তর অন্তর দেখো ওর সুদের পর্ব কত বলেছে? চক্রবৃদ্ধি সুদের পর্ব বলেছে 6 মাস, মানে বছরে 2বার করে হচ্ছে। তাহলে ওর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? সুদ আসলের x ইন্টু 1 প্লাস, এর ক্ষেত্রে যেহেতু বছরে 2বার টাকা অ্যাড হচ্ছে, তাহলে সুদের পরিমাণটা কি হয়ে যাবে? 10/2 ডিভাইডেড বাই 100। যদি 3বার অ্যাড হতো টাকা, তাহলে হতো 10/3 এত। আর পাওয়ারে কি হয়ে যাবে? সময় তো 1 বছর ছিল, 1 ইন্টু যেহেতু 2বার হচ্ছে তাহলে 1 ইন্টু 2 হয়ে যাবে। যেহেতু 2বার 6 মাস অন্তর অন্তর টাকাটা অ্যাড হচ্ছে, তাহলে 1 বছরে 2বার অ্যাড হয়, তাই ইন্টু 2। তাহলে সুদ আসলটা কত বেরোলো? x ইন্টু এটা দেখো কাটাকুটি করলে হয়, এটা কাটলে হয় 5, 5 আর 100 তে কাটলে হয় 20, মানে 1 প্লাস 1 এর 20 তার হোল স্কয়ার। এটাকে করলে দেখো তাহলে কত হচ্ছে? 21/20 হয় লসাগু করলে তার হোল স্কয়ার। 21 এর হোল স্কয়ার করলে মানে 441 ডিভাইডেড বাই 20 স্কয়ার করলে হয় 400, মানে 441 x/400। এটা হলো সুদ আসল। তাহলে সুদটা কত? তাহলে
সূত্রটা কত হবে, আসলের থেকে বাদ দিতে হবে, মানে 441x/400 মাইনাস আসল কত, মাইনাস হচ্ছে x হচ্ছে আসল, তাহলে বিয়োগ করলে হয় দেখো 41x/400। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে অমিতের যেটা সুদ সেটা হচ্ছে সরল সুদ মানে x/10, আর অভিষেকের যেটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মানে 41x/400। তাহলে চক্রবৃদ্ধি সুদটা সবসময় সরল সুদের থেকে বেশি হবে। তাহলে সেই তফাৎটাই বলেছে কত, ওকে 50 টাকা বেশি দিতে হচ্ছে, মানে অভিষেকের সুদ মাইনাস অমিতের সুদ ইজ ইকুয়াল টু 50, মানে 41x/400 ডিভাইডেড বাই এই সরি মাইনাস x/10 ইজ ইকুয়াল টু হচ্ছে 50, যদি লসাগু করি হয় 400, মানে 41x মাইনাস 40x ইজ ইকুয়াল টু 50। তাহলে x সমান সমান কি হবে, 50 গুণ 400, মানে 4 5 20, আর তারপরে 3টে শূন্য মানে 20,000 টাকা। তাহলে তারা প্রত্যেকে কত টাকা ধার করেছে, 20,000 টাকা করে। তারপরেরটা, আচ্ছা এখানে একটা ছবি দিয়েছে, দেখো কি বলছে, বলছে এবিসি রেখাটি বৃত্তটির বি বিন্দুতে স্পর্শক, এবিসি রেখা বি বিন্দুতে স্পর্শক, দেখতেই পাচ্ছ। যদি বিপি ইজ ইকুয়াল টু বিকিউ, দেখো বিপি ইজ ইকুয়াল টু বিকিউ, এটা তাহলে দেখো যদি বিপি ইজ ইকুয়াল টু বিকিউ হয়, তার মানে এই যে ত্রিভুজটা এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের কোণ বিপি কিউ, মানে এই কোণটা আর কোণ বিকিউপি, এই কোণটা এই কোণ দুটো সমান হবে, কেন, কারণ দেখো বিপি আর বিকিউ যেহেতু সমান বলেছে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কোণ বিপি কিউ আর কোণ বিকিউপি এই দুটো সমান হবে। আবার দেখো কি বলেছে, এবং কোণ কিউবিসি ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি, কিউবিসি মানে কোন কোণটা, কিউবিসি মানে এই কোণটাকে বলেছে 72 ডিগ্রি। তখন কিউবিসি যদি 72 ডিগ্রি, আচ্ছা দেখো একটু খেয়াল করো, এখানে দেখো আমি যদি এরকম একটা রেখে গেছে, এরকম একটা রেখে গেছে, এরকম একটা, যেখানে পিকিউ আর বিসি সমান্তরাল, এখানে দেখো পিকিউ আর বিসি এটা সমান্তরাল হবে, যেহেতু বিবিন্দুতে স্পর্শক হলে এটা আর এটা সমান্তরাল হয়, ছবিতে দেখেই বুঝতে পারছো। তা এই কোণটা যদি 72 হয়, কোণ কিউবিসি যদি 72 হয়, তাহলে দেখো পি কিউ এটা বি, পি কিউ বি কোণটাও কত ডিগ্রি হবে, সেই 72 ডিগ্রি হবে, কারণ এটা একান্তর কোণ, এই কোণটা 72 হলে এই কোণ পিবি কিউ এটাও হবে 72 ডিগ্রি, ঠিক আছে। কারণ কি, কারণ এটা একান্তর কোণ। তাহলে এই কোণটা 72 ডিগ্রি হলে তোমার বিপি কিউ এই কোণটাও 72 ডিগ্রি হবে, একটু আগেই বললাম এই কোণ দুটো সমান হবে। তাহলে এই বিপি কিউ ত্রিভুজের এই দুটো কোণই 72 ডিগ্রি করে, তাহলে এই কোণটা কত হবে, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওই কোণ বিপি কিউ আর কোণ পি কিউ বি বা বি কিউ পি এই দুটোর যোগফল কত, 72 যোগ 72 মানে 144 ডিগ্রি। তাহলে পড়ে থাকছে কে, পড়ে থাকছে এই কোণটা, মানে কিউ বিপি, এটার মানে বের করতে বলেছে, বা পিবি কিউ। তাহলে কোণ পিবিকিউ না, এই চিহ্নটা হবে, তাহলে কোণ পিবিকিউ সমান সমান কত হবে, এই দুটো যোগফল হচ্ছে 144 ডিগ্রি, তাহলে ওর কোণটার মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি করলে কত হয়, 36 ডিগ্রি। তার মানে কোণ পিবিকিউ সমান সমান কত হবে, 36 ডিগ্রি, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 2 থেকে 281 পর্যন্ত সকল জোড় সংখ্যার সমষ্টি কত। আচ্ছা 2 থেকে বলেছে মানে 2 কেও ধরতে হবে, তাহলে সমষ্টিগুলো কি হবে, 2 যোগ তারপরে কত, 4 যোগ 6, এইভাবে চলতে থাকবে কত দূর, 281 পর্যন্ত। তার 281 তো আর জোড় সংখ্যা না, তাহলে তার আগের জোড় সংখ্যাটাকে ধরতে হবে, মানে তার আগের জোড় সংখ্যাটা কত, 280, এদের সমষ্টি করতে হবে। আচ্ছা সবার থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে কত পড়ে থাকে দেখো, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 এইভাবে চলতে থাকবে যোগ, 280 কেও 2 দিয়ে ভাগ করলে হয় কত, 140। তাহলে দেখো এটা হচ্ছে 1 থেকে 140 পর্যন্ত, মানে 140টা ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে সেটা কত হয়, 2 ইনটু ফর্মুলা কি, n সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি কত, n ইনটু n প্লাস 1/2। তাহলে এখানে কতগুলো আছে, প্রথম n সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি, এখানে প্রথম 140টার, তাহলে n এর জায়গায় কত বসবে, 140 ইনটু 140 প্লাস 1 মানে 141 ডিভাইডেড বাই 2, 2 2 কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে, 140 গুণ 141 মানে 14 দিয়ে যদি 141 কে গুণ করি, 14 একে 14 4 হাতে 1, 4 14 56 একে 57 7 হাতে 5, 14 একে 14 এর 5 19 আর একটা শূন্য ছিল শূন্য, মানে 19,740, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, ললিত তার বন্ধু তরুণকে 12,000 টাকা 2 বছরের জন্য সরল সুদের হারে লোন হিসেবে দিয়েছে এবং সে সুদ বাবদ 1200 টাকা পেয়েছে, তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ। দেখো কত টাকা দিয়েছে বলে দিয়েছে, কত বছরের জন্য দিয়ে দিয়েছে বলেছে, আর সরল সুদ বলে দিয়েছে, বার্ষিক সুদের হার বের করতে বলেছে। আমি ধরছি সুদের হার 8%, তাহলে 8% সুদে 2 বছরের সুদ কত হতো, ফর্মুলা কি সরল সুদের পিটিআর বাই 100, যেখানে পি কত 12,000 ইন্টু টি মানে 2 ইন্টু আর এর মান আর ই ডিভাইডেড বাই 100, সেটা ইজ ইকুয়াল টু কত, সরল সুদ বলেছে 1200, এটা ইজ ইকুয়াল টু 1200। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল। আচ্ছা আর এর মান তাহলে কি হবে, 1200 ডিভাইডেড বাই 120 গুণ 2, এই শূন্য কাটলো, 12 দিয়ে কাটলে 10, 2 দিয়ে 10 কে কাটলে 5, মানে আর এর মান কত হবে,
5%, বার্ষিক সুদের হার 5%, মানে অপশন সি হবে। তারপরটা আচ্ছা কি বলছে দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন, মানে এখানে থেকে যে শেড যে পোর্শনটুকু রয়েছে, মানে এই পোর্শনটুকুর এরিয়া তোমাকে বার করতে হবে। দেখো এই পুরোটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের মধ্যে কিছুটা অংশ বাদ আছে, যে বৃত্ত অর্ধ একটা খানিকটা, এই যে এইগুলো বাদ গেছে। তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে আমি যদি এই যে চারটে গোল গোল যে ইয়েগুলো রয়েছে, চারটে যে বৃত্ত তো না, চারটে যে অংশগুলো রয়েছে, এই চারটাকে যদি আমি বাদ দিই তবেই আমার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে শেডেড রিজিয়নটার। তাহলে দেখো, তাহলে আয়তক্ষেত্রটা দেখো দৈর্ঘ্য বলেছিল 15, প্রস্থ বলেছিল 8, তাহলে এই যে পুরোটা আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি, ওর ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 15 × 8, 15 × 8 করলে কত, 120। আচ্ছা এখানে দেখো চারটে যে মাপ দিয়েছে, প্রত্যেকের দেখো ব্যাসার্ধ 3 করে, প্রত্যেকের ব্যাসার্ধ 3 করে। তাহলে দেখো এখানে একটা, আমি যদি একটাকে এখানে বসাই, আর একটাকে এখানে বসাই, আর একটাকে এখানে বসাই, যদি চারটাকেই যদি একটার মধ্যে বসাই, তাহলে দেখো এর একটা বৃত্তের মতো আচরণ করছে, তাহলে এর একটা বৃত্ত হয়ে যাবে। তাহলে এই সবগুলোর বদলে যদি আমি এই যে একটা জায়গায় আমি ধরে নিলাম, কেন, আমার সুবিধার জন্য। তাহলে দেখো এর একটা চারটে মিলে, দুটো মিল এখানে আলাদা করছে, ধরো এরকম ছিল, আর একটা পোর্শন করলে এরকম হলো, মানে আর একটা পোর্শন করলে এরকম হবে, আর একটা পোর্শন করলে এরকম হবে, এরকম একটা বৃত্ত এরা তৈরি করবে, তাই না? তাহলে চারটে মিলে কি হলো, একটা বৃত্ত হলো। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কত, যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার, মানে 22/7 ইন্টু আর স্কয়ার, আর এর মান হচ্ছে 3, 3 স্কয়ার করলে কত, 9, তাহলে এটা করলে কত হয়, 9 2 18 আর 8 হাতে 1, 9 2 18 কে 19/7। তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল ছিল 120। তার থেকে দেখো, তাহলে এই বৃত্ত মানে চারটে চাকতির ক্ষেত্রফল বাদ দিলে কত হয়, তাহলে হবে হচ্ছে 120 মাইনাস 198/7। এটাকে বিয়োগ করলে কত হয়, 7 লসাগু, 7 বরং 40, মানে 840 মাইনাস 198। বিয়োগ করলে কত, 2, 9 রেখে 10 4, 1 রেখে 2 6, মানে 642/7 এত বর্গ সেমি বা স্কয়ার সেমি, মানে অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, 5 মিটার লম্বা একটি মই দেয়ালের গায়ে লাগিয়ে দাঁড় করানো আছে, এবং এটি দেয়ালটিকে 3 মিটার উচ্চতায় স্পর্শ করেছে। মইটিকে দেওয়ালটির দিকে কত মিটার সরানো হলে মইটি দেওয়ালটি 4.8 মিটার উচ্চতায় স্পর্শ করবে। আচ্ছা কি বলছে, একটু একটু করে করি। 5 মিটার, আচ্ছা মই দেওয়ালের গায়ে স্পর্শ করা রয়েছে, তা এটা যদি আমি দেওয়াল ধরি, তাহলে মইটা নিশ্চয়ই এরকম বেঁকা ভাবে স্পর্শ করানো থাকে, আর এটা হচ্ছে দেওয়ালের ভূমি থেকে মইয়ের ভূমির দূরত্ব, তা মইটার দৈর্ঘ্য বলেছে 5 মিটার, তাহলে এই বেঁকাটা হবে, মানে হবে 5 মিটার, আর দেওয়ালটিকে কত মিটার উচ্চতায় স্পর্শ করেছে, মানে 3, মানে এইটুকু হবে 3, মানে এই ত্রিভুজটাকে যদি আমি ধরি এবিসি, তাহলে এক্ষেত্রে এসিটা হচ্ছে মই আর এবিটা হচ্ছে দেওয়ালটার উচ্চতা, আর দেওয়ালটার মানে যে উচ্চতায় স্পর্শ করেছে, মানে এ বিন্দুতে স্পর্শ করেছে মইটা, আর বিসিটা হচ্ছে কি, দেওয়াল থেকে মইয়ের ভূমির দূরত্ব। তাহলে প্রথমে আমি এই দূরত্বটাকে বের করি, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজের মতো দেখতে হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। তাহলে এখানে আমাকে দেখো এটা ভূমিটা বের করতে হবে, তাহলে ভূমিটা সমান সমান কত হবে, ভূমি সমান সমান হয়ে যাবে তাহলে √, অতিভুজের স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে 3 স্কয়ার, এটা করলে দেখো 4 হবে। হ্যাঁ, তাহলে এই বিসির মানটা আমি কত পেলাম, মানে মইটির ভূমি থেকে দেওয়ালের ভূমির দূরত্ব কত, 4 মিটার। আমাকে এবার কি বলেছে দেখো, মইটিকে দেয়ালটির দিকে কত মিটার সরানো হলে, এবার মইটিকে কি করছে, এইদিকে সরাচ্ছে, তো মইটিকে যদি এদিকে সরানো হয়ে যায় তাহলে এরকম থাকে না, এটা তাহলে এরকম টাইপের হয়ে যায়, মইটা তাহলে খাড়া হয়ে যাবে, খাড়া হয়ে কি হবে, মইটা আরো দেয়ালটার উপরে স্পর্শ করবে, তাই না? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ছবিটা কিরকম হবে, এটা ধরো দেয়াল, এটা মই, তাহলে মইটাকে আরো কি করেছে, দেয়ালটার দিকে সরিয়েছে, মানে এই ডিস্টেন্সটা আরো কমে যাবে। তাহলে মইয়ের দৈর্ঘ্য যেটা ছিল সেটাই থাকবে 5 মিটার, কিন্তু দেওয়ালটাকে একটু উঁচুতে স্পর্শ করেছে, কত মিটার উঁচুতে, 4.8 মিটার, মানে এটা হয়ে যাবে 4.8, আর এইটা আমাকে এখন বের করতে হবে। আচ্ছা তাহলে এটা একই রকম করে এটাও সেই ভূমি ইজ ইকুয়াল টু কি হবে, √5 এর স্কয়ার মাইনাস 4.8 তার স্কয়ার। আচ্ছা এটা সমান সমান কি লিখতে পারি আমি, দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে রয়েছে, পয়েন্টের স্কয়ার আমি আর করলাম না, তাহলে হবে কত, 5 প্লাস 4.8 ইন্টু 5 মাইনাস 4.8, a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলায় ফেলে দিলাম, এটা করলে কত, 9.8 ইন্টু 0.2। আচ্ছা এই পয়েন্টের দুটো যদি তুলে দিই তাহলে আমার নিচে আসবে 100, আর 98 গুণ 2 করলে হয় কত, √196/100, তাহলে 196 মানে তার রুট করলে কত, 14, আর 100 রুট করলে হয় 10, মানে 1.4, মানে এই দৈর্ঘ্যটা আমার কত বেরিয়েছে, এখন ডিসটেন্সটা কত বলেছে, 1.4। আচ্ছা তাহলে আগে আমার ডিসটেন্স কত ছিল, আগে আমার ডিসটেন্স ছিল 4,
কিছুটা সরিয়ে এখন ডিস্টেন্স কত হয়েছে 1.4, তাহলে কতটা দেওয়ালের দিকে সরানো হয়েছে, আগে ছিল 4 এখন হয়েছে 1.4, তাহলে সরানো হয়েছে কতটা 4 মাইনাস 1.4, তাহলে কত হয় 2.6 এত মিটার। তাহলে মইটিকে কত মিটার দেওয়ালের দিকে সরানো হয়েছে 2.6 মিটার, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা এটা একটা সোজা অঙ্ক, এটা দেখো মুখে মুখেই হয়ে যাবে। এখানে সবার প্রথমে আমি এই রুট 36 এর কাজটা করি। রুট 36 মানে কত 6, তাহলে 6 আর 19 যোগ করলে কত হয় 25, তাহলে এই রুটটা ছিল, তাহলে 25 এর রুট করলে কত হয় 5, 8 আর 5 দেখো গুণ আছে, 5 আটা কত হয় 40, তাহলে 185 আর 40 এটা যোগ করলে কত হয় 225, এর উপরে দেখো একটা রুট রয়েছে, 225 এর রুট করলে কত হয় 15, তাহলে বাকি থাকলে কত 66 আর 15 যোগ করলে কত হয় 81, তাহলে রুটের মধ্যে 81 মানে কত 9, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 11 কিমি পার ঘন্টা, নৌকাটি স্রোতের অনুকূলে 28 কিমি যেতে সময় নেয় এত ঘন্টা এত মিনিট, তবে স্রোতের গতিবেগ কত কিমি পার ঘন্টা। দেখো স্রোতের অনুকূলে যাওয়া মানে কি, স্রোতের অনুকূলে যাওয়া মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ যাওয়া, তাই না? তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কি হয়, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে দেখো এখানে স্রোতের অনুকূলে কি বলছে 28 কিমি যেতে সময় নেয় 2 ঘন্টা 20 মিনিট। আচ্ছা 2 ঘন্টা 20 মিনিটকে আমি যদি মিনিট ঘন্টায় নিয়ে যাই তাহলে কি হবে, সেটা সমান সমান 2 ঘন্টা যোগ 20 মিনিটকে ঘন্টায় নিতে গেলে কি করতে হয় 60 দিয়ে ভাগ করবো, মানে 20/60, তাহলে এত ঘন্টা হবে। মানে কত হবে, এটা কাটাকুটি করলে হয় 20/3, মানে 2 পূর্ণ 1/3, 2 পূর্ণ 1/3 মানে কত হয় 7/3 ঘন্টা, তাই না? আচ্ছা তাহলে দেখো, তাহলে স্রোতের অনুকূলে 28 কিমি যেতে সময় নেয় হচ্ছে 7/3 ঘন্টা, তাহলে গতিবেগ কত, অনুকূলে গতিবেগ হবে, তাহলে গতিবেগ সমান সমান কি দূরত্ব বাই সময়, মানে 28 কিমি যাচ্ছে মানে 28 ডিভাইডেড বাই সময়, সময় মানে 7/3 এত কিমি পার ঘন্টা, তাহলে সেটা ইকুয়াল টু কত 28, এটা ভাগ 7/3 ছিল মানে গুণ হয়ে 3/7 হয়ে যাবে, 7 আর 28 কে কাটলে 4 মানে 12 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলের মধ্যে কে কে ঢোকা রয়েছে, নৌকার গতিবেগ রয়েছে প্লাস স্রোতের গতিবেগ রয়েছে, তাহলে 12 কিমি পার ঘন্টা হচ্ছে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ মিলে হয় 12 কিমি পার ঘন্টা। এর থেকে যদি আমি নৌকার গতিবেগ মানে 11 কিমি পার ঘন্টা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ কত হবে 12 - 11 মানে 1 কিমি পার ঘন্টা, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এটাও একটা সরল অঙ্ক দিয়েছে, এটা একটু ভেঙে ভেঙে করি। আচ্ছা এটা দেখো, এটার সাথে কারো সম্পর্ক নেই, আমি একবারে গুণ করে দিলাম, তাহলে হলো কত 72 মাইনাস 5 গুণ 1/3 যেরকম আছে সেরকম রাখলাম, তারপরে দেখো থার্ড ব্র্যাকেট ছিল, তারপরে -5 এরকম থাকা মানে এর থাকে, এর কাজটা আগে হয়, হ্যাঁ মানে গুণ দিয়ে 5 - 2 করলে কত 3, তারপরে দেখো ভাগ 10 আছে, এরকমই রাখলাম, 72 যেরকম ছিল রাখলাম, -5 গুণ 1/3, এটাকে কি রাখবো তাহলে -5 গুণ 3 ডিভাইডেড বাই 10 করি, তাহলে 5 আর 10 কে কাটলে হয় 2, তাহলে 72 -5 গুণ 1/3, এখানে দেখো একটা মাইনাস, এই মাইনাসের সাথে যদি গুণ করে দিই তাহলে প্লাস হয়ে যেত, তাহলে ইনটু 3/2, 3 3 কেটে গেল, তাহলে হয় 72 যোগ 5/2, 5/2 মানে এখানে দেখো উত্তর পয়েন্ট রয়েছে মানে 2.5 হয়, মানে 74.5, অপশন সি হবে। তারপরেরটা, এটাও দেখো একটা সরল অঙ্ক, তা 72 ভাগ 3টাকে আমি আগে করে নি, মানে 24 যোগ 9 মাইনাস 2 গুণ 3 - 2 করলে হয় 1, তা 2 গুণ 1 করলে হয় 2, তাহলে 24 আর 9 33 বিয়োগ 2 করলে হয় 31, মানে অপশন এ। তারপরেরটা, আচ্ছা এটা দেখো একটু বড় অঙ্ক, কি দিয়েছে দেখো, 3টি নল দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি করা হয়, প্রথম নলটি 6 ঘন্টায়, দ্বিতীয় নলটি 1 দিনে এবং তৃতীয় নলটি 18 ঘন্টায় ট্যাঙ্কটিকে ভর্তি করে, কিন্তু ট্যাঙ্কটির নিচের একটি ছিদ্র ট্যাঙ্কটিকে 18 ঘন্টায় খালি করে দেয়, ছিদ্রটি 1 ঘন্টা পরে লক্ষ্য করা গেলে সেটিকে তৎক্ষণাৎ সারানো হয়, তাহলে এই 3টি নল দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি হয়। আচ্ছা এখানে দেখো কি কি হচ্ছে, দেখো 4টে জিনিস আছে, 3টে নল ভর্তি করছে আর একটা খালি করছে, ছিদ্র খালি করছে। তাহলে দেখো প্রথম নল কি করছে, প্রথম নল ভর্তি করছে 6 ঘন্টায়, দ্বিতীয় নল কি করছে 1 দিনে, তা প্রথমটা যেহেতু ঘন্টায় রয়েছে দ্বিতীয়টাকেও আমি ঘন্টায় নিই, 1 দিন মানে কত 24 ঘন্টা, তাহলে দ্বিতীয় নল ভর্তি করছে 24 ঘন্টায়। তৃতীয় নল কি করছে, তৃতীয় নলে ভর্তি করছে হচ্ছে 18 ঘন্টায়, আর ছিদ্রটা কি করছে খালি করছে, কত ঘন্টায় খালি করছে, ছিদ্রটা 18 ঘন্টায়, তাহলে ছিদ্রটাও খালি করছে 18 ঘন্টায়। তাহলে দেখো মোট, তাহলে ট্যাঙ্কটা ভর্তি হবে মানে কি ট্যাঙ্কটাতে জল উঠবে, তাহলে কতটা মোট জল উঠবে বা কত লিটার জল উঠবে যদি আমি বের করতে চাই তাহলে কি করব, এই যে সময়গুলো বেরোলে এদের লসাগু করব, তা 6 24 18 18 এই সব সময়গুলোর লসাগু কত হয় 72, তা আমি ধরবো ট্যাঙ্কটাকে মোট ভর্তি করতে হবে মানে ট্যাঙ্কটিকে মোট 72 লিটার জল ভরতে হবে।
তাহলে দেখো, তাহলে প্রথম নলটা কি করছে, 6 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা ভর্তি করছে, মানে 6 ঘন্টায় 72 লিটার জল ভর্তি করছে। তাহলে প্রথম নলটা 1 ঘন্টায় কত লিটার জল ভর্তি করছে, 6 ঘন্টায় যদি 72 লিটার করে 1 ঘন্টায় ভর্তি করবে কত, 72/6 মানে 12 লিটার। একই রকম করে দ্বিতীয় নলটা 24 ঘন্টায় ভর্তি করছে 72 লিটার, তাহলে দ্বিতীয় নলটা 1 ঘন্টায় কত লিটার ভর্তি করবে, 3 লিটার, 72/24। তৃতীয় নলটা 18 ঘন্টায় ভর্তি করছে 72 লিটার, তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি করবে তৃতীয় নলটা, তৃতীয় নলটা 1 ঘন্টায় ভর্তি করবে তাহলে 4 লিটার। আচ্ছা, ছিদ্রটা কি করছে, খালি করছে, ছিদ্রটাকে আমি মাইনাস দিয়ে দিলাম, মানে উল্টো কাজটা করছে। ছিদ্রটাও 18 ঘন্টায় খালি করছে 72 লিটার, মানে 1 ঘন্টায় কতটা খালি করবে, 4 লিটার। তাহলে দেখো, এই যে তৃতীয় নল 1 ঘন্টায় 4টে ভরছে আর এই 4টে খালি করছে, তাহলে এই জিনিসটুকু যদি আমি কেটে দিলাম। আচ্ছা, এই কাজটা দেখো, ট্যাঙ্কটা ছিদ্রটা খালি করছে কিন্তু 1 ঘন্টা ধরেই, কারণ কি ছিদ্রটা 1 ঘন্টা পরে সেটিকে তৎক্ষণাৎ সারানো হয়েছে, মানে এই যে ছিদ্রটাও কাজ করছিল কত, প্রথম 1 ঘন্টায়। তাহলে প্রথম 1 ঘন্টায় কি কি কাজ করবে, প্রথম নলটা ভর্তি করবে, দ্বিতীয় নলটা ভর্তি করবে, তৃতীয় নলটা ভর্তি করবে আর ছিদ্রটা খালি করবে। তা দেখো, তৃতীয় নলটা 4 লিটার ভর্তি করছে, ছিদ্রটা 4 লিটার খালি করছে, মানে 4 আমি বাদ দিয়ে দিলাম প্রথম ঘন্টার ক্ষেত্রে। তাহলে প্রথম ঘন্টায় 1 ঘন্টায় কি কি কাজ হলো, তাহলে 1 ঘন্টায় কাজ হলো হচ্ছে প্রথম নলটা ভর্তি করলে 12 লিটার আর দ্বিতীয় নলটা ভর্তি করলে 3 লিটার। তাহলে প্রথম ঘন্টায় কত লিটার ভর্তি হলো, 15 লিটার। আমাকে ভর্তি করতে হবে কত, 72 লিটার। 72 লিটার মানে কি, প্রথম ঘন্টায় যেহেতু ছিদ্রটা ছিল একটু কম ভর্তি হলো, তাহলে প্রথম ঘন্টায় ভর্তি হলো 15 লিটার। তাহলে আর বাকি থাকলো কত লিটার, টোটাল ভর্তি করতে হবে 72, ভর্তি হয়েছে 15 লিটার, মানে বাকি থাকলো 72 মাইনাস 15 মানে 57 লিটার। আচ্ছা, পরের ঘন্টাগুলোই দেখো, দ্বিতীয় ঘন্টায় আবার কি কাজ হবে, ছিদ্রটার কাজ করাবে না, ছিদ্রটার কাজ করা বন্ধ হয়ে যাবে, মানে দ্বিতীয় ঘন্টায় কি 12 লিটার ভর্তি করবে প্রথম নল, দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় নল ভর্তি করবে 3 লিটার আর দ্বিতীয় ঘন্টায় তৃতীয় নল ভর্তি করবে 4 লিটার, মানে দ্বিতীয় ঘন্টায় মোট কত কাজ হবে, বা তার পরের ঘন্টাগুলোতে 12 আর 3 15 আর 4 19। তাহলে দেখো 57 ভর্তি করতে হবে, তাহলে তার পরের ঘন্টাগুলোই দেখো 1 ঘন্টায় ভর্তি হবে 19 লিটার করে, তাহলে 57 লিটার ভর্তি হতে কত ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগে, মানে 19 লিটার করে যদি ভর্তি হয় 19 গুণ 3 করলেই 57, তাহলে 19 লিটার করে কত ঘন্টা ভর্তি হবে, 3 ঘন্টা ভর্তি হবে। তাহলে প্রথম ঘন্টায় 15 লিটার ভর্তি হচ্ছে আর বাকি 57 লিটার ভর্তি লাগছে আরো 3 ঘন্টা, মানে মোট কত ঘন্টা লাগছে ভর্তি করতে, তাহলে মোট 4 ঘন্টা লাগছে ভর্তি করতে। তাহলে ওই নলটি তিনটি দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি হবে, ট্যাঙ্কটি মোট 4 ঘন্টা পরে ভর্তি হবে। তারপরেরটা কি বলছে দেখো, অনন্যা এবং ববিতার কাছে তাদের বন্ধু কবিতার থেকে যথাক্রমে 20% ও 28% কম টাকা আছে, মানে ববিতার কাছে অনন্যার থেকে কত শতাংশ কম টাকা আছে। আচ্ছা, কি বলছে দেখো, অনন্যা এবং ববিতার কাছে তাদের বন্ধু কবিতার থেকে যথাক্রমে 20% ও 28% কম টাকা আছে। তা আমি ধরছি কবিতার কাছে আছে 100 টাকা। তাহলে দেখো, তাহলে অনন্যার কাছে কি কবিতার থেকে 20% কম আছে, তাহলে অনন্যার কাছে কত আছে, 100 থেকে 20% কম মানে 20 টাকা কম, মানে 80 টাকা। আর আরেকজনকে ববিতা, তাহলে ববিতার কাছে কত বলেছে, ওই 100 থেকে 28% কম, মানে 100 মাইনাস 28 মানে 72। এবার কি বের করতে বলেছে, বলছে ববিতার কাছে অনন্যার থেকে কত শতাংশ কম টাকা আছে, তাহলে ববিতার কাছে আছে 72, অনন্যার কাছে আছে 80, তাহলে ববিতার কাছে অনন্যার থেকে কত টাকা কম আছে, অনন্যার কাছে 80, ববিতার কাছে 72, তাহলে কত টাকা কম আছে, 80 মাইনাস 72 মানে 8 টাকা। যার থেকে বলেছে মানে অনন্যার থেকে, মানে কত পার্সেন্ট কম আছে, তাহলে ডিভাইডেড বাই যত টাকা কম আছে ডিভাইডেড বাই যার থেকে, মানে অনন্যার টাকাটা বসবে 80 ইন্টু 100%। এই শূন্য শূন্য কেটে গেল, 8 8 কেটে গেল, তাহলে কত পার্সেন্ট কম আছে, 10%, মানে অপশন সি। তারপর একটা, আচ্ছা কি বলছে দেখো, যদি x-3 এই সমীকরণটার একটি উৎপাদক হয় তাহলে কে এর মান কত। দেখো, x-3 সমীকরণটির একটি উৎপাদক মানেই কি, মানে x-3 ইজিক্যাল টু আমি কি বসাবো, 0, তবেই এটা সম্ভব, না হলে সম্ভব না। তাহলে x এর মান কত পাচ্ছি আমি, 3। তাহলে এই সমীকরণটাতে আমি x এর জায়গায় 3 বসিয়ে দিই, তাহলেই আমি k এর মানটা পেয়ে যাবো। তাহলে x এর জায়গায় 3 বসালে সমীকরণটাই কি হবে, x টু দি পাওয়ার 4 ছিল মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এক্স কিউব মানে 3 কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস এক্স মানে 3 প্লাস কে ইজ ইকাল টু 0। 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81 মাইনাস 3 এর কিউব মানে হচ্ছে 27, 27 গুণ 2 করলে হয় 54 যোগ 3 ইন্টু 3 স্কোয়ার মানে 3 গুণ 9 মানে 27 মাইনাস 3 প্লাস কে ইজ ইকাল টু 0। এগুলো যদি আমি একটু যোগ বিয়োগ করি তাহলে দেখো 81 থেকে 54 বাদ দিলে কত হয়, 27 হয়, 27 এর 27 যোগ করলে হয় 54, 54 থেকে 3 বাদ দিলে হয় 51, তাহলে 51 প্লাস কে ইজ ইকাল টু 0, মানে কে ইজ ইকাল টু হবে -51, মানে অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, 2 থেকে 10 পর্যন্ত সকল সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত।
মানে যে এদের মধ্যে কোন সংখ্যাটা দেখো 2 থেকে 10 পর্যন্ত সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে 2 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে, 5 দ্বারাও, 4 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, সকল সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 10 দ্বারা বিভাজ্য মানে কি সংখ্যাটার এককের ঘরে নিশ্চয়ই শূন্য বসবে, তবেই ওটা 10 দ্বারা বিভাজ্য। এখানে দেখো দুটো সংখ্যার এককের ঘরে শূন্য আছে, মানে 9 আর 504 তো হবেই না, তাহলে হয় 100 হবে না 2520 হবে। এবার দেখো 2 থেকে 3 দ্বারাও তো বিভাজ্য হতে হবে, তাই 100 কি 3 দ্বারা বিভাজ্য? 100 তো 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এই সংখ্যাটাই হবে। তাহলে দেখো এই 2520 সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, 10 দ্বারাও বিভাজ্য, মানে সব 6 7 8 9 সবকিছু দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য। তাহলে কোন সংখ্যাটি হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত। অথবা না হলে কি করে করতে হতো, এখানে দেখো অপশন ধরে বুঝে গেলাম, মানে 2 3 4 5 এদের সবার লসাগু করতে হতো, সেটা সম্ভব না, সেটা অনেক বড় হবে, এটা অপশন ধরেই করতে হবে। তারপর একটা কি বলছে দেখো, 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 68। ভালো কথা, 40 জন ছাত্র তাদের প্রাপ্ত নম্বরের গড় বলে দিয়েছে 68। কি বলছে? পরে দেখা যায় একটি নাম্বার 25-এর জায়গায় ভুল করে 45 বসানো হয়েছে। আচ্ছা, মানে 25টা হচ্ছে রাইট, মানে সঠিকটা হচ্ছে 25, তার জায়গায় ভুল করে কি বসানো হয়েছে? ভুল করে বসানো হয়েছে 45, মানে বেশি বসানো হয়েছে। কত বেশি বসানো হয়েছে? 25-এর জায়গায় 45 বসিয়েছে, মানে কত বেশি বসিয়েছে? 20 বেশি বসিয়েছে। মানে অরিজিনাল কি হতো? অরিজিনাল 20 কম হতো। তার মানে দেখো তাহলে কি হতো, গড় একটু কমতো। গড় কতটা কমতো? 40 জনের মধ্যে 20 কমতো। তাহলে একজনের মধ্যে কত কমতো? 40 জনের মধ্যে যদি 20 কমে, তাহলে একজনের মধ্যে কত কমবে? 20/40, মানে হতো 1/2, মানে হতো 0.5। তার মানে আসল গড় কি হতো? 0.5 আরো কমতো। তাহলে এমনি গড় কত? 68 ছিল, মানে ভুল বসানোই। তাহলে গড় আরো 0.5 কমতো, তার মানে কত হতো গড়? সঠিক গড় কত হতো তাহলে? 68 মাইনাস 0.5 মানে কত? 67.5। তার মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন জামা কাপড়ের দোকানদার তার প্রত্যেকটি জিনিস ক্রয় মূল্যের থেকে 25% বেশি দামে লিখে রাখেন। আচ্ছা, আমি ধরছি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 25% বেশি দামে লিখে রাখে, মানে মুদ্রিত মূল্যটা কত বা ধার্য মূল্যটা কত? তাহলে হতে 100 থেকে আরো 25% বেশি, মানে 125 টাকা। তারপরে কি বলছে? প্রত্যেকটি জিনিসের মুদ্রিত মূল্যের উপর 12% ছাড় দেয়, মানে ছাড় দেয় কত? 185-এর উপর, 125 টাকার উপর 12%, মানে বিক্রয় মূল্য কত করতো? 125-এর থেকে 12% ছাড় দিলে মানে বিক্রি করতে হচ্ছে 125 গুণ এর 88% দামে, মানে 100 - 12 করলে 88% একবারে বিক্রয় মূল্য বের করি, মানে এটা ইনটু 88/100। কাটাকুটি করলে হয় 25 দিয়ে কাটলে হয় 4, এটাকে কাটলে হয় 5, 4 আর 88 কে কাটলে হয় 22, মানে 22 গুণ 5 করলে 110। তার মানে ও কিনতো 100 টাকায় আর বিক্রি করতো 110 টাকায়, মানে তার লাভ হতো কত? 10%। এখানে কি বলেছে দেখো, যদি সে একটি প্যান্ট 2750 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হয়েছে। আচ্ছা, যদি অপশন গুলো একটু দেখো, একটা প্যান্ট কিনেছে 2750 টাকায়, ওর লাভ হয়েছে 2738, মানে প্রায় 100%-এর উপরে, এটা তো হতেই পারে না। 2737, 2750-এ কিনেছে, তার লাভ হয়েছে, তো এটাও হবে না, 2500ও হবে না, মানে 250 হতে পারে, তাই না? কি করে হবে দেখো, যদি 110 টাকায় ও বিক্রি করে তাহলে তার লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 10 টাকা, কারণ কিনেছে 100 টাকা দিয়ে বিক্রি। আমাকে বলেছে 2750 টাকায় বিক্রি করেছে, আমি যদি 1 টাকায় বিক্রি করতে তাহলে লাভ কত হতো? 10/110 টাকা। 2750 টাকায় বিক্রি করছে মানে লাভ কত? 10 গুণ 2750 ডিভাইডেড বাই 110, এই শূন্য এই শূন্য কেটে গেলে 11 দিয়ে কাটাকুটি করলে হয় 2, 5 5 5, মানে 250 টাকা। এভাবে বেরোতো। আর অপশন দিকে দেখো এমনিই বোঝা যাচ্ছে, তো যাই হোক অপশন এ হবে 250 টাকা। তো আজকে এই 30টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।